সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস কিছু না কিছু ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। তো ইলেকট্রনিক্স পড়তে গেলে বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকাটা ভীষণ প্রয়োজন। কারণ এই ছোট ছোট কম্পোনেন্টগুলো নিয়েই প্রতিটা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয়, যে কোনো সার্কিট বা প্রতিটা ইলেকট্রনিক্স ডিভাইস। তো চলো শুরু করি সেই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা। ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ কম্পোনেন্ট। সক্রিয় নামটা শুনেই বুঝতে পারছো যে কম্পোনেন্টটার নিজের কিছু করবার ক্ষমতা আছে, বৈদ্যুতিক উৎসের উপর নির্ভরশীল। এগুলি কারেন্টকে অ্যাম্প্লিফাই করতে পারে এবং এর সাহায্যে পাওয়ার গেইন করতে পারে। আর নিষ্ক্রিয় কম্পোনেন্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ, এই কম্পোনেন্টগুলি কারেন্ট গেইন বা কারেন্ট অ্যাম্প্লিফাই বা পাওয়ার গেইন করতে পারে না, আর এগুলি কাজ করার জন্য কোনো শক্তি উৎসেরও সেরকম প্রয়োজন হয় না। সক্রিয় কম্পোনেন্টের উদাহরণ ডায়োড, ট্রানজিস্টার, আইসি, এলইডি এটসেট্রা। আর নিষ্ক্রিয় কম্পোনেন্টের উদাহরণ রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, ট্রান্সফরমার ইত্যাদি। তো আমরা প্রথমে সক্রিয় কম্পোনেন্টগুলো একটা একটা করে আলোচনা করব, তারপরে নিষ্ক্রিয় কম্পোনেন্ট। তো প্রথমেই আলোচনা করি সক্রিয় কম্পোনেন্ট ডায়োড নিয়ে। সক্রিয় কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্টটা হলো ডায়োড। আমরা সিম্বলে দেখতে পাচ্ছি, দেখো যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি। এটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি, দুই টার্মিনাল বিশিষ্ট, দুটো টার্মিনাল আছে। একটা টার্মিনাল দেখতে পাচ্ছি অ্যানোড, অপর একটা টার্মিনাল দেখতে পাচ্ছি ক্যাথোড। তাহলে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি দুই টার্মিনাল বিশিষ্ট একটি যন্ত্রাংশ বা কম্পোনেন্ট, যার নাম হচ্ছে ডায়োড। একটা টার্মিনাল দেখো অ্যানোড, অপর টার্মিনাল ক্যাথোড। আমরা মাঝে মধ্যেই ভুলে যাই যে কোন দিকটা অ্যানোড ছিল কোন দিকটা ক্যাথোড ছিল একটা ডায়োডের। তো এটা মনে রাখার জন্য দেখো সহজ পদ্ধতি, যে দিকটা ক্যাথোড সেদিকটা দেখো ঠিক অপোজিট কে এটাকে উল্টে দিলে যেরকম হয় ঠিক সেরকম। তো এটা হলো ক্যাথোড। আর তাহলে এবার ডায়োড সার্কিটে কী হিসাবে ব্যবহার হয়, কাজ কি? ডায়োড একমুখী কারক হিসাবে ব্যবহার করা হয়। এটা একমুখী কারক, অর্থাৎ যদি আমি একটা এসি সিগন্যাল দিই, এরকম ধরো এটা একটা এসি সিগন্যাল দিলাম, এসি সিগন্যাল যদি এরকম একটা দেওয়া হয়, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, পজিটিভ, এটা এসি সিগন্যাল। এসি সিগন্যাল যদি একটা ডায়োডে দিই, ধরো এখানে একটা ডায়োড দিয়ে দিলাম, এসি সিগন্যাল যদি একটা ডায়োডে দেওয়া হয়, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তাহলে আমরা আউটপুটে কি পাবো? ওয়ান ওয়ে রেক্টিফিকেশন, ওয়ান ওয়ে বলছিলাম একমুখী কারক। তাহলে আউটপুটে শুধু যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ টার্মিনালটাই পাবো, নেগেটিভ টার্মিনালটা দেখো পাচ্ছি না। অর্থাৎ যদি এসি দিই, এটা একটা ডিসি সিগন্যাল, তাহলে এসি দিলে ডিসি পাচ্ছি, তাহলে এটা একটা রেক্টিফায়ার হিসেবে কাজ করে। মানে একদিকটাকে ব্লক করে, যে কোনো একদিকে ওয়ান ওয়ে ডাইরেকশন, যে কোনো একদিকে কাজ করতে পারে, অপোজিট দিকের প্রবাহকে বাধা দেয় ডায়োড। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি। তো এখানে দেখো একটা ডায়োড দেখাচ্ছি, এটা হচ্ছে জেনারেল ডায়োড। এটা সব জায়গাতেই ব্যবহার করা হয়, যে কোনো সার্কিটে আমরা দেখতে পাবো এই ডায়োডটা। এর দেখো দুটো টার্মিনাল, একটা দিক দেখো ডিপ ব্ল্যাক কালো, আর একটা দিক গ্রে। যে দিকটা গ্রে কালারের আছে একটা স্ট্রিপ হালকা করে, ওটা হচ্ছে ক্যাথোড, আর অপোজিট দিকটা অ্যানোড। এটা মনে রাখতে হবে যে কোনো সার্কিটে আমরা যখন প্রজেক্ট করবো বা যে কোনো সার্কিটে এটা কাজ করব এটা নিয়ে, তখন এই দুটো প্র্যাকটিক্যালি এটা মনে রাখতে হবে যে কোন দিকটা। সিম্বলে হয়তো আমরা মনে রাখলাম যে হ্যাঁ এটা ক্যাথোড হলো এটা অ্যানোড হলো, কিন্তু এখানে দেখার জন্য প্র্যাকটিক্যালি জিনিসটাতে মনে রাখতে হবে এটা, যে এই দিকটা এরকম হয়, এদিকটা ক্যাথোড এদিকটা অ্যানোড। আর একটা ডায়োড, ডায়োড অনেক ভাগ আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা জেনারেল ডায়োড। আর একটা ডায়োড, এটা হচ্ছে জেনার ডায়োড, এটা রিভার্স বায়াসে কাজ করে। এই ডায়োডটা দেখে রাখো, এটা দেখো একটা দিক পুরো রেড আর অপর দিকে সামান্য একটু ব্ল্যাক আছে। তো ব্ল্যাক দিকটা হচ্ছে ক্যাথোড, আর যে দিকটা রেড আছে এটা হচ্ছে
অ্যানোড, এটা হচ্ছে জেনার ডায়োড। তো ডায়োড নিয়ে আলোচনা হলো। এরপরে নেক্সট আমরা আলোচনা করব ট্রানজিস্টার। ট্রানজিস্টার কথাটি এসেছে ট্রান্সফার অফ রেজিস্টার থেকে। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি, এটিও 3টি টার্মিনাল যুক্ত একটি কম্পোনেন্ট। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, এর 3টে টার্মিনাল আছে। আমরা এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা জাংশন ট্রানজিস্টারের দুটো ভাগ, 3টে টার্মিনাল এখানে দেখতে পাচ্ছি, একটা বি, একটা সি, একটা ই। এখানে এটা হচ্ছে এন পিএন আর এটা হচ্ছে পিএনপি। দুটো ট্রানজিস্টার, জাংশন ট্রানজিস্টার দুটো ভাগ, একটা এনপিএন একটা পিএনপি। বি4 হচ্ছে বেস, বি4 এমিটার, আর সি হচ্ছে কালেক্টর। আচ্ছা, দুটো ছবি দেখতে অনেকটা একই রকম, দুটোরই বেস কালেক্টর এমিটার আছে, কিন্তু দুটোর একটা এনপিএন একটা পিএনপি। তাহলে ছবি দুটোর পার্থক্য কোথায়? ছবি দুটোর পার্থক্য একটাতেই, সেটা হচ্ছে দেখো এই ছবিটাতে একটা অ্যারো আছে, এই অ্যারোটা দেখো বেস থেকে এমিটারের দিকে, বেস থেকে এমিটারের দিকে, এটা হচ্ছে এনপিএন। আর পিএনপি ট্রানজিস্টারে কি হয়, এই অ্যারোটা যেটা দেখতে পাচ্ছি, অ্যারোটা এমিটার টু বেসের দিকে, এটাই হলো পার্থক্য। তো ট্রানজিস্টার সার্কিটে কি হিসাবে কাজ করে? ট্রানজিস্টারকে সার্কিটে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি, আর ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক সুইচ হিসেবে ট্রানজিস্টার ব্যবহার করা হয়, ট্রানজিস্টারকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। তো ট্রানজিস্টারের বিভিন্ন রকমের ভাগ আছে, সেই ভাগগুলো আমরা পরে জানবো। এখন যেহেতু শুধু অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্ট নিয়ে আইডেন্টিফিকেশন এবং সংক্ষিপ্ত আলোচনা, তাই সংক্ষেপে এটা বলে রাখছি। এগুলো দেখো ট্রানজিস্টার, বললাম 3টে টার্মিনাল থাকে, এই যে দেখতে পাচ্ছি 3টে টার্মিনাল। ট্রানজিস্টারে দেখো এখানে মার্ক করা থাকে কি ট্রানজিস্টার, সেটা লেখা থাকে ট্রানজিস্টারের উপরে। এখানে দেখা যাচ্ছে BC548, ট্রানজিস্টারটা হচ্ছে BC548, 3টে টার্মিনাল। এগুলো যখন ট্রানজিস্টার নিয়ে আলোচনা করব তখন জানবো বি কি ডিনোট করে, সিটা কি ডিনোট করছে, বা 3টে টার্মিনাল কোনটা কি, কোনটা বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর। এটাও দেখো, এটা হচ্ছে মেটাল বডি, এটাও মেটাল বডি, এর 3টে টার্মিনাল আছে। এখানে একটা দেখো নচ আছে, এই নচটা একটা টার্মিনালকে ডিনোট করে, নচটার কাছে যে টার্মিনালটা থাকে সেটা একটা টার্মিনাল হয়। এটা দেখো CL100, এই ট্রানজিস্টারটার নাম। এটা সুইচিং ট্রানজিস্টার হিসেবে কাজ করে। CL100 বা SL100 এই জাতীয় ট্রানজিস্টারগুলো সব সুইচিং ট্রানজিস্টার হিসেবে কাজ করে। তো এগুলো দেখতে পাচ্ছি ট্রানজিস্টারের 3টে টার্মিনাল হয়। এটা প্লাস্টিক বডি, প্লাস্টিক কেস, আর এটা হচ্ছিল মেটাল বডি। তো এটা হলো ট্রানজিস্টার। এরপরে নেক্সট আসবো আমরা আইসি নিয়ে। সক্রিয় কম্পোনেন্টের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট হলো আইসি। আইসির ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড নামটা থেকেই বুঝতে পারছি, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে একসাথে করা, কোনো অনেক কিছু জিনিসকে এক কাছে বা একসাথে করা। তো এই আইসির মধ্যে অনেক ট্রানজিস্টার, অনেক রেজিস্টার, অনেক ক্যাপাসিটার থাকে, কয়েকটা থেকে কয়েক হাজার পর্যন্ত থাকতে পারে, সেটা ডিপেন্ড করে কি স্কেলের ওপরে। আইসিটা অনেক রকমের স্কেলে হয়, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, স্মল স্কেল ইন্টিগ্রেশন। যে ক্যাটাগরিতে থাকে তার মধ্যে নির্দিষ্ট সংখ্যক রেজিস্টার, ক্যাপাসিটার, ট্রানজিস্টার, ইন্ডাক্টর এর মধ্যে থাকে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা দেখো টোটাল 1 থেকে কাউন্ট করে টোটাল 14 পর্যন্ত, মানে মোট 14টা পিন দেখতে পাচ্ছি। তাহলে এটাকে বলবো আমরা 14 পিনের আইসি, অর্থাৎ 14 পিনের আইসি। আর এই যে উপরে লিখেছে, মাঝখানে লিখেছে 74LS32, অর্থাৎ এটা হলো আইসিটার নাম্বার। 7432 হলো আইসিটার নাম্বার, আর LSটা ডিনোট করে লো পাওয়ার শর্ট কি। এগুলো পরে ডিটেলসে যাব আইসির ক্ষেত্রে যখন আসবো। তো
তো এটুকু জেনে রাখো, এটা হচ্ছে নাম্বার 7432। 7432 জেনারেলি এটা হচ্ছে ওয়ার গেটের আইসি। ওয়ার যে লজিক গেট হয় তার আইসি হচ্ছে 7432। এখানে দেখো 7 নাম্বার পিন নাম্বার 7 যেটা আছে, এই পিনটা হচ্ছে গ্রাউন্ড, আর পিন নাম্বার 14 ভিসিসি। অর্থাৎ এই আইসিটাকে যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করব বা কোনো সার্কিটে কাজ করব, তখন এই সার্কিট আইসিটার পিন নাম্বার 7কে সর্বদা গ্রাউন্ড করতে হবে, আর পিন নাম্বার 14কে অবশ্যই 5 ভোল্ট সাপ্লাইয়ের সাথে যুক্ত করতে হবে, তবে এটা ওয়ার্কিং কন্ডিশনে আসবে বা ঠিকঠাক কাজ করবে। আর এই যে দেখছো পিন নাম্বার 3তে দিয়েছে আউটপুট, অর্থাৎ 1 আর 2 এ ইনপুট দেবো, 3তে আউটপুট পাবো। আবার 4 আর 5 এ ইনপুট দেবো, 6 এ আউটপুট পাবো। এইভাবে 8, 11, 12 আছে। আর এই যে এখানে একটা দেখছো হাফ কার্ভ বা চাঁদের মতো একটা জিনিস, এটাকে নচ বলা হয়, আইসিতে থাকে এটা। এটা থেকে আমরা বুঝতে পারি যে কোন পিনটা 1 হবে আর কোনটা 14 হবে। তো যদি আমরা আইসি দেখি, দেখো এখানে প্রথম একটা আইসি দেখাই। ট্রানজিস্টার যেমন দেখিয়েছিলাম, এটাও দেখো 3টে পিন, কিন্তু এটা ট্রানজিস্টার নয়, এটা হলো আইসি। এখানে দেখো দেখা যাচ্ছে আইসি নাম্বারটা দেখো L7805, অর্থাৎ এটা 78 সিরিজের আইসি। 78 সিরিজের আইসিগুলো সচরাচর পাওয়ার আইসি হয়। এর 3টে পিন আছে, একটা মাঝেরটা গ্রাউন্ড হয়, একদিকেরটা ইনপুট একদিকেরটা আউটপুট। আর এই যে ট্রানজিস্টার আইসি বুঝবো করে, এটা হিট সিঙ্ক দেওয়া আছে একটা, তাপটাকে জেনারেট করার জন্য, ডিসিপ্ট করার জন্য। যে তাপটার মধ্যে তৈরি হয় সেটাকে বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য হিট সিঙ্ক ব্যবহার করা হয়। তো এটা একটা আইসি, এটা 7805 হচ্ছে 12 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করে। 12 ভোল্ট ইনপুট দিলে 5 ভোল্ট হয়। এই একটা আইসি দেখো, এটা হচ্ছে 8 টার্মিনাল আইসি, 8 পিনের আইসি। এই দেখো যেটা নচের কথা বলছিলাম, ভালো করে দেখতে পাচ্ছ, এই যে একটা চাঁদের মতো আছে, ওইখান থেকে পিন নাম্বার 1 হয়। আর দেখো আইসি নাম্বারটা উপরে লেখা আছে সুন্দরভাবে, NE555। এটাকে বলা হয় 555 আইসি, অ্যানালগ আইসি। এটা পিন নাম্বার 1 হবে, আর এটা পিন নাম্বার 8। সেরকম 14 পিনের আইসি হয়, 16 পিনের আইসি হয়। এই একটা আইসি দেখতে পাচ্ছি, যে আইসিটা এঁকেছি 7432, এই যে 74HC32। এই যে নচ, পিন নাম্বার 1, এই পিনটা গ্রাউন্ড হবে, এই পিনটা 5 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট হবে। এটা হলো 14 পিনের আইসি, দেখতে পাচ্ছ 7432 14 পিন। এদিকে 7টা আছে, এদিকে 7টা। সেরকম এই একটা আইসি আছে দেখো, এটা হচ্ছে 74LS47, অর্থাৎ এটা ডিকোডার আইসি। এটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে কাজে লাগে। এটা হচ্ছে 16 পিনের আইসি, এদিকে 8টা আছে, এদিকেও 8টা আছে, 16 পিনের আইসি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসে আইসি অবশ্যই থাকে। এখনকার প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আইসি অবশ্যই থাকে, কারণ এটা অনেকগুলো কম্পোনেন্টকে একটা ছোট্ট জায়গার মধ্যে আনে। এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম ডায়োড, ট্রানজিস্টার, আইসি। তো এরপর নেক্সট আমরা আসবো এলইডি। এলইডির পুরো কথাটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এমিটিং ডায়োড লাইট এমিট করে, অর্থাৎ এটা একটা পাওয়ার সোর্সের সাথে যুক্ত করলে এই এলইডিটাকে, এটা একটা আলোক উৎস হিসেবে কাজ করে। এই ডায়োডটাকে যদি আমি কোনো ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে এটা একটা আলোক উৎস হিসেবে কাজ করে, এটা থেকে লাইট জেনারেট হয়। আমরা যদি বিভিন্ন রকম এলইডি দেখি, দেখো এটা একটা ইয়েলো কালারের এলইডি, একটা গ্রিন এলইডি, হোয়াইট, রেড। প্রতিটা এলইডি দেখো দুটো করে টার্মিনাল, একটা টার্মিনাল ছোট, একটা টার্মিনাল বড়। অর্থাৎ একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। যেটা ছোট সেটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ নেগেটিভ, আর যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ। দেখতে পাচ্ছি দুটো টার্মিনাল, দুটোর দেখো একটা ছোট একটা বড়। আর এটাও দেখছি, এটাও একটা এলইডি। এটা দেখো টোটাল 7টা এলইডি আছে, তার জন্য এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে। রেলওয়ে স্টেশনের যে ডিসপ্লে বোর্ডগুলো হয়, ডিজিটাল ঘড়ি, বা আমাদের কম্পিউটার ওয়েট মেশিনের যে ডিসপ্লেটা থাকে, ক্যালকুলেটারের যে ডিসপ্লেগুলো হয়, সেগুলো সবই 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করা হয়। তো এটা হলো এলইডি নিয়ে আলোচনা। তো এরপর আমরা নেক্সট আসবো প্যাসিভ কম্পোনেন্ট, অর্থাৎ নিষ্ক্রিয় কম্পোনেন্ট নিয়ে। নিষ্ক্রিয় কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই আলোচনা করব রেজিস্টার নিয়ে।
রেজিস্টার নামটা থেকেই বুঝতে পারছি, রেজিস্ট অর্থাৎ রেজিস্ট করে। কি রেজিস্ট করে না, কোনো সার্কিটের মধ্যে এটা কারেন্টের প্রবাহকে রেজিস্ট করে, অর্থাৎ এটা কারেন্ট রোধক হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দিয়ে তৈরি, মূলত কার্বন দিয়ে তৈরি হয়। খুব ছোট্ট একটা ডিভাইস যা কোনো সার্কিটের মধ্যে কারেন্টের প্রবাহকে বাধা দেয়। রেজিস্ট্যান্সের সংকেত দেখতে পাচ্ছ। এক নিষ্ক্রিয় কম্পোনেন্টগুলো, প্যাসিভ কম্পোনেন্টগুলো সবই দুটো করে ভাগে বিভক্ত হয়। একটা নির্দিষ্ট ভ্যালু থাকে আর একটাকে ভ্যারি করা যায়, বিভিন্ন মানের মধ্যে কমা বাড়া করা যায়। তো যেটা ফিক্সড রেজিস্টার তার সিম্বল দেখো এটা, আর ভ্যারিয়েবল রেজিস্টারের একটা মাঝে অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এটা সংকেত দেখতে পাচ্ছ। কিলো ওহম হয়, মেগা ওহম হয়, বিভিন্ন এককে প্রকাশ করা হয়, মানে বড় ছোট বিভিন্ন একক, ওহমটাই সব থেকে ছোট। তো রেজিস্ট্যান্স দেখো, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, খুব ছোট্ট একটা জিনিস, কার্বন দিয়ে তৈরি হয়। দেখো 4টে করে এতে কালার দেওয়া আছে, ওই কালারগুলো থেকেই এর ভ্যালুটা বোঝা যায় যে এটা কতটা ভ্যালু, কতটা মান, কত ওহমের রেজিস্ট্যান্স এটা, বা কত কিলো ওহমের রেজিস্ট্যান্স। দেখো প্রত্যেকটাতে একটা করে ভ্যালু আছে। এগুলো সব কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স, অর্থাৎ 1/4 ওয়াট। আর এই যে রেজিস্ট্যান্সটা দেখছো, এটা হচ্ছে হাফ ওয়াট। ঠিক আছে, 4টে কালার দেখা যাচ্ছে। তো বেশিরভাগ যেগুলো সার্কিটে ইউজ হয় সেগুলো সবই কোয়ার্টার ওয়াট। খুব হেভি পাওয়ার অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে সেখানে হাফ ওয়াট, 1 ওয়াট, 5 ওয়াট ইত্যাদি ব্যবহৃত হয়। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে লেখা আছে B100K, অর্থাৎ এটা 100 কিলো ওহম পর্যন্ত ভ্যারি করা যায় রেজিস্ট্যান্সটাকে। এটাকে এমনি আমরা প্রচলিত ভাষাতে পট বলা হয়, POT। এই নবটা দিয়ে ঘোরা বাড়া করে একটা নির্দিষ্ট ভ্যালুতে যখন যেটা প্রয়োজন সেই ভ্যালুতে আমরা রাখতে পারি। 100 কিলো ওহম পর্যন্ত এটা কাজ করা হয়। এটা হলো রেজিস্টার। নেক্সট আসবো আমরা ক্যাপাসিটার। ক্যাপাসিটার মূলত একজোড়া ডিভাইস, কন্ডাক্টরের মাঝখানে একটা ইনসুলেটর রেখে এটা তৈরি করা হয়। দুটো কন্ডাক্টরের মাঝে একটা ইনসুলেটর বা ইনসুলেটর রেখে এটা তৈরি করা হয়। ইনসুলেটরটা অনেক রকমের হতে পারে, সেটা ডিপেন্ড করে ক্যাপাসিটারটার নাম হয় যে কী টাইপের ক্যাপাসিটার ওটা। তো ক্যাপাসিটার মেনলি ব্যবহৃত হয় চার্জ স্টোর করতে। খুব অল্প চার্জ স্টোর করে, চার্জ তো ব্যাটারিও স্টোর করে, কিন্তু ব্যাটারির সাথে ক্যাপাসিটারের পার্থক্য হলো ব্যাটারি খুব হিউজ অ্যামাউন্টের চার্জ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারে, কিন্তু ক্যাপাসিটার খুব অল্প চার্জ স্টোর করে, খুব অল্প মাত্রার চার্জকে অল্প সময়ের জন্য স্টোর করে। ক্যাপাসিটারের সিম্বল দেখো, দুটো প্যারালাল লাইন, দুটো টার্মিনাল থাকবে, দুটো প্যারালাল লাইনে দুটো টার্মিনাল বা এরকমও হতে পারে। আর ভ্যারিয়েবল ক্যাপাসিটার যেটা বলেছিলাম যে ফিক্সড ক্যাপাসিটারের সাথে মাঝে একটা অ্যারো থাকবে। ক্যাপাসিটারের একক হচ্ছে ফ্যারাড, ক্যাপিটাল এফ দিয়ে এটাকে ডিনোট করা হয়। ক্যাপাসিটারের ছোট একক মাইক্রো ফ্যারাড, ফ্যারাডের থেকে ছোট মাইক্রো ফ্যারাড, তার থেকে আরও ছোট পিকো ফ্যারাড। তো ক্যাপাসিটার দেখো, এই একটা ক্যাপাসিটার, এগুলো সবই ক্যাপাসিটার, এক এক রকমের ক্যাপাসিটার। এগুলোকে বলা হয় PF, খুবই ছোট। এইগুলো দেখো, এই যেটা লেখা আছে 2.2 PF, এগুলো সবই PF। এগুলো কিন্তু মাইক্রো ফ্যারাডে কখনোই হয় না, এগুলোকে PFও বলা হয়। মার্কেটে কিনতে গেলে এগুলোকে PF বলেই কিনতে হয়, মানে দোকানদাররা এগুলোকে PF বলেই চেনে। ক্যাপাসিটার থেকেও বা পিকো ফ্যারাড, ওরা PF বলেই দোকানদাররা বেশি চেনে এগুলোও PF। এটা MFD, মাইক্রো ফ্যারাড, দোকানদাররা এগুলোকে MFD বলে। এই যে মাইক্রো ফ্যারাড, 470 মাইক্রো ফ্যারাড, 16 ভোল্ট। এগুলো দেখো দুটো টার্মিনাল আছে, এগুলো পোলার ক্যাপাসিটার, কারণ এটা নেগেটিভ টার্মিনাল। এই যে একটা টার্মিনাল ছোট, একটা বড়, ছোটটা নেগেটিভ, বড়টা পজিটিভ। বাই চান্স দুটোকে কেটে সমান করে দিলেও যাতে বুঝতে পারি তার জন্য দেখো একটা নেগেটিভ সিম্বল দেওয়া আছে। তো এগুলো হলো সবই ক্যাপাসিটার। আর এটা হলো ভ্যারিয়েবল ক্যাপাসিটার।
এটা দেখো 8 to 50 মাইক্রোফ্যারাড পর্যন্ত এটা কাজ করে। অর্থাৎ এই দুটো টার্মিনালে কানেক্ট করব, তারপরে আমার যতটা ক্যাপাসিটারের ভ্যালু প্রয়োজন সেই অনুযায়ী এটাতে টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে টিউনিং করে নিলেই সেই ভ্যালুটা চলে আসে। তো এটা হলো ভ্যারিয়েবল ক্যাপাসিটার। নেক্সট আমরা আলোচনা করব ইন্ডাক্টর নিয়ে। ইন্ডাক্টর প্রধানত তামার তারকে পাক দিয়ে বানানো হয়ে থাকে। তামার তারকে পাক দিয়ে এই যে দেখতে পাচ্ছ, তামার তারকে কয়েল আকারে এটা বানানো হয়। এটা প্রধানত বৈদ্যুতিক শক্তিকে চৌম্বক ক্ষেত্র রূপে স্টোর করতে ব্যবহৃত হয়। ইলেকট্রিক এনার্জিকে ম্যাগনেটিক ফিল্ড রূপে স্টোর করে। তাহলে কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে, এই কয়েলটার পাক সংখ্যা যত বেশি হবে, এর ইন্ডাকটেন্সও ততই বেশি হবে। এখন বর্তমানে এই ধরনের ইন্ডাক্টর পাওয়া যায়, ঠিক রেজিস্ট্যান্সের মতোই দেখতে দেখো, কিন্তু পার্থক্য একটা, রেজিস্ট্যান্সের সাথে যে কোনো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের সাথে পার্থক্য দেখলে দেখা যাবে এর দেখো একটা প্রান্তে কপার কালারের একটা ল্যামিনেশন দেওয়া আছে। এই যে এটা দেখে বোঝা যায় যে এটা রেজিস্ট্যান্স নয়, ইন্ডাক্টর। এটা একটা কপার টাইপের ল্যামিনেটেড। তো ইন্ডাক্টরের সিম্বল দেখতেই পাচ্ছ, ইন্ডাক্টরের সিম্বল কপার ওয়্যারকে পাক দিয়ে দিয়ে এটা বানানো হয়েছে। আর ভ্যারিয়েবল ইন্ডাক্টর এরকম। ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি, ক্যাপিটাল এইচ দিয়ে এটাকে বোঝানো হয়। মিলি হেনরি, মাইক্রো হেনরি এই ধরনের এর ভ্যালু হয়ে থাকে। নেক্সট আমরা যে কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হলো একটা ডিভাইস যেটা ভোল্টেজকে চাহিদা মতো কমাতে বা বাড়াতে পারে। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজকে আমি কমাতে বা বাড়াতে পারি। যে ট্রান্সফরমারটা ভোল্টেজকে বাড়িয়ে দেয় সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর যে ট্রান্সফরমারটা ভোল্টেজকে কমিয়ে দেয় সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার দেখো ছবিতে দিয়েছি, একটা দিকের পাক সংখ্যা দেখো কম আছে, একটা দিকের পাক সংখ্যা বেশি আছে। আমরা ইনপুটের সাইডে যে পাক সংখ্যা থাকে সেটাকে বলা হয় প্রাইমারি টার্ন বা প্রাথমিক পাক সংখ্যা। প্রাইমারি টার্ন বা প্রাথমিক পাক সংখ্যা যদি সেকেন্ডারি টার্ন অর্থাৎ দ্বিতীয় কয়েলের পাক সংখ্যার থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রাইমারি কয়েলের পাক সংখ্যার থেকে বেশি হবে। পাক সংখ্যাটা যত বেশি হবে ভোল্টেজও তত বেশি হবে, আউটপুট ভোল্টেজ। যদি আমরা 220 ভোল্ট দিই ইনপুটে, আউটপুটে আমরা 1000 ভোল্ট 11000 ভোল্ট পেতে পারি। সেটা ডিপেন্ড করবেই সেকেন্ডারি পাক সংখ্যার উপরে, অর্থাৎ দ্বিতীয় কয়েলের পাক সংখ্যা উপরে ডিপেন্ড করে আউটপুটের ভোল্টেজটা পাবো। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে? স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাথমিক কয়েলের পাক সংখ্যা বেশি, ছবিতেই দেখতে পাচ্ছ, আর দ্বিতীয় কয়েলের সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দেখো কম। অর্থাৎ ইনপুটে যা ভোল্টেজ দেবো আউটপুটে তার থেকে কম ভোল্টেজ দেবো। আমাদের চারপাশে যে সমস্ত ট্রান্সফরমার দেখতে পাই সেগুলো সবই স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ সেগুলো সবই ভোল্টেজকে কমিয়ে দেয়। ট্রান্সফরমারকে সাধারণত কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয় কেভিএ। আমরা জানি বাড়ির আশেপাশে যে আমাদের বাড়িতে যে সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই, সেই ট্রান্সফরমার থ্রু দিয়ে আসে 11000 থেকে হয়ে 220 ভোল্ট আসে। তো ওই ট্রান্সফরমারটা 11000 ভোল্টেজ থেকে স্টেপ ডাউন করা, অর্থাৎ 11000 ভোল্টেজ থেকে 220 ভোল্ট করে, অর্থাৎ ওটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো ওই ট্রান্সফরমারটা বিভিন্ন রেটিংয়ের হয়, 10 কেভিএ হতে পারে, 25 কেভিএ হতে পারে, 63 কেভিএ হতে পারে, 103 কেভিএ হতে পারে, বিভিন্ন কেভিএ হতে পারে, যেরকম যেরকম লোডের উপর ডিপেন্ড করে ওই রেটিংগুলো হয়। তো ট্রান্সফরমার, এই ধরনের ট্রান্সফরমারটা তোমরা প্রত্যেকেই আশা করি দেখেছো অনেকেই, এই ধরনের ট্রান্সফরমারটা। এটা দেখো দুটো টার্মিনাল, এই দিকটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল দুটো, আর এই দিকটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এটা তার কেটে গেছে। এটা কি করে? এটা 220 ভোল্টকে আমার 9 ভোল্টে কনভার্ট করে। এটা 090 এই রেটিংটা, ট্রান্সফরমারটার রেটিংটা হচ্ছে 090, অর্থাৎ এটা
আমার 220 ভোল্টকে এই যে এখানে লেখা আছে দেখো ভালো করে, 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি দিলে আমাকে কি করবে না, এদিকেও দেখো ঠিক লেখা আছে আউটপুটে কত দেবে। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছি 909, অর্থাৎ 9 ভোল্ট আমি আউটপুট পাবো। আর কারেন্টটা কত পাবো 500 মিলি অ্যাম্পিয়ার। তো অর্থাৎ এটা হয়ে গেল স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আমাদের নিশ্চিত আমরা বলতে পারি যে এর সেকেন্ডারি দিকের যে পাক সংখ্যা আছে, দ্বিতীয় কয়েলের যে পাক সংখ্যা সেটা অনেক কম প্রাইমারি কয়েলের থেকে। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট আলোচনা করার সময় বলেছিলাম যে ডায়োড কী কাজ করে, একমুখী কারক হিসেবে, অর্থাৎ এই যে কারেন্টে এসি কারেন্টকে কী করবে, ডিসি করে দেবে, অর্থাৎ একমুখী কারক করবে। ওই জন্য দুটো ডায়োড দেওয়া আছে। আর ক্যাপাসিটারটা কী করে এখানে ফিল্টার করে, মানে পিওর ডিসি পাওয়ার জন্য এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা টোটাল একটা আমরা রেকটিফায়ার সার্কিট বলতে পারি, মানে এটা আমরা একটা এলিমিটার বলতে পারি, 9 ভোল্টের এলিমিটার, অর্থাৎ 9 ভোল্ট ডিসি এলিমিটার। 220 ভোল্ট থেকে 9 ভোল্ট, পিওর 9 ভোল্ট পাবো এটাতে। এটা হলো ট্রান্সফর্মার। তো আমাদের নিষ্ক্রিয় কম্পোনেন্টের আলোচনা সবই হয়ে গেল। রেজিস্টার করেছিলাম প্রথমে, তারপর ক্যাপাসিটার, তারপরে ইন্ডাক্টার, তারপরে ট্রান্সফর্মার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যাতে অন্য বন্ধুদের উপকার হয়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।